দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের দেখছেন তাদের সকলকে স্বাগত জানাই ঢাকা জার্নালের প্রবাস কথায়। সঙ্গে আছি আমি তাবাসসুম সিজুথি। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা জার্নালের আরব আমিরাত প্রতিনিধি এস.এম. ফয়জুল্লাহ শহীদ। তার সঙ্গে প্রবাস জীবন ও প্রবাসীদের জীবনে নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন ঢাকা আছেন? জার্নালে আপনাকে স্বাগত। আমি অনেক ভালো আছি। আচ্ছা ভাইয়া, আপনি তো দুবাইতে রয়েছেন এই মুহূর্তে। তো প্রথমে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে প্রবাস জীবন কেমন কাটছে? আলহামদুলিল্লাহ ভালো কাটছে। আবার প্রবাসীদের হয়ে যদি বলতে চাই, খুব ভালো কাটছে না, কারণ পরিস্থিতি একটু অনুকূলে নেই বলতে হয়। মাটিতে প্রবাস জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আপনার কি মনে হয়? বিদেশের মাটিতে চ্যালেঞ্জ প্রবাসীদের জন্য যদি সামগ্রিকভাবে দেখা হয়, এটা তিনভাবে আমরা মোটা দাগে ধরতে পারি। প্রথমত আমাদের ভাষাগত সমস্যা। আমরা প্রপারলি ওনাদের যে ভাষা, ওনারা যে ভাষায় কথা বলেন বা যেভাবে বুঝতে পারেন, আমরা সাধারণত ওই ভাষায় মানে পারদর্শী না। দ্বিতীয়ত আমরা যে কাজে ওখানকার ডিমান্ডেবল কাজ বলা হয় বা যে কাজটা খুব বেশি প্রয়োজন প্রবাসীদের জন্য, ওই শ্রম বাজারটাকে আরও বেশি নিজেদের করায়ত্তে নিয়ে আসার জন্য, সেই কাজগুলোতে আমরা খুব বেশি পারদর্শী কিংবা আমরা দক্ষ না বলতে হয়। যে ক্ষেত্রগুলোতে আমরা দক্ষ, আমরা ইতিপূর্বে দেখলাম হচ্ছে সবগুলা সেক্টরে আমরা খুব ভালো করছি, খুব সফলতা অর্জন করছি। সেজন্য আমাদের দেশে এত বেশি রেমিটেন্স মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত থেকে আমরা পাচ্ছি। আমাদের এই শ্রম এবং এই দক্ষতা যদি আরও বাড়াই সবার সহযোগিতার মাধ্যমে, তাহলে এই যে রেমিটেন্স আমরা পাচ্ছি, দেখা গেছে আমরা যেই টোটাল রেমিটেন্সটা আমরা বিশ্ব থেকে আমরা পেয়ে যাচ্ছি, সেটা আরও দ্বিগুণ হবে বলে মনে করি। দক্ষতা বা তাদের কারিগরি শিক্ষা এগুলো নিয়ে কি দূতাবাস থেকে কোনো কার্যক্রম হয়েছে এ পর্যন্ত, বা বাংলাদেশ সরকার এই ক্ষেত্রে কতটা অগ্রগতি পেয়েছে? সরকারি অগ্রগতি যদি বলতে হয় তাহলে দেখা যায় আমাদের সরকার তো পরিবর্তনশীল, এবং ইতিপূর্বে যে সমস্ত সরকাররা, সাধারণত আমরা মনে করি রাজনীতিবিদরা শুধু আশ্বাসই দিয়ে থাকেন, কার্যত খুব একটা পদক্ষেপ নেন না। এটা বাস্তবও কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়। তবে আমরা আশা রাখি, আমরা যে নতুন সরকার, বর্তমান সরকার এসছেন, ওনারা সত্যিকার অর্থে কার্যকর কিছু পদক্ষেপ নেবেন প্রবাসীদের জন্য, সে আশা সবাই করছেন, সে আশায় বুক পাচ্ছেন। কিন্তু সবার অনেক বেশি মানে দুঃখ হচ্ছে প্রবাসীদের, যে আসল যে সমস্যা, ভিসার সমস্যা, প্রথম হচ্ছে এই সমস্যাটা। তো এই সমস্যা যদি কাটিয়ে উঠতে পারেন, তখন ওনারা তাদের শ্রম দেওয়ার যে ইচ্ছা, বা যেটা তাদের যে দক্ষতা প্রকাশ করার যে ক্ষেত্রগুলা, যারা দক্ষ তারা নিশ্চিতভাবে ওই যে সেক্টর ইনশাল্লাহ ভালো করতে পারবেন বলে আশা করছি। আচ্ছা, এই যে সরকার পরিবর্তন হলো আমাদের দেশে, বা হচ্ছে বিভিন্ন দেশের সরকার পরিবর্তন হচ্ছে বিভিন্ন আন্দোলনের মুখে, আমি অন্য দেশের ক্ষেত্রে না যাই, বাংলাদেশকে নিয়ে বলি। যে বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান, এরপর যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসলেন এবং তারপরে আবার নতুনভাবে নির্বাচনের মাধ্যমে এখন বিএনপি সরকার গঠন করেছে। তো এই যে সরকারের একটা পরিবর্তন, 2 বছরের মধ্যে 2টা নতুন সরকার বাংলাদেশে, এই সরকারের পরিবর্তন বা আগের সরকারের পতন প্রবাস জীবনে কতটা প্রভাব ফেলেছে, বা প্রবাসীদের যে জীবনযাপন এটাতে কতটা প্রভাব ফেলেছে আপনার কি মনে হয়? আমাদের প্রবাসীদের যতটুকুন সমস্যা, সেটা আমাদের এই বিগত ইন্টারিম গভর্নমেন্ট কিংবা আমাদের বর্তমান যে সরকার আছেন, ওনাদের উপরে চাপালে হবে না। কারণ হচ্ছে 2011 সাল যদি আপনার মনে থাকে, তখন থেকে আমাদের ভিসা সমস্যাটা, মূল যে সমস্যা ভিসা সমস্যাটা শুরু। তো সেই সময় থেকে ধীরে 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 এটা বাড়তে গেছে। মানে এটা হচ্ছে অতিরিক্ত যে সমস্যাগুলা, হ্যাঁ, প্রবাসীরা ফেস করতেছেন। বর্তমান এমন পরিস্থিতি যে নবায়নযোগ্য যে ভিসাগুলা, সেগুলোর নবায়নের ক্ষেত্রে নাকি অনেক জটিলতা তাদেরকে পোহাতে হচ্ছে। তো এই সমস্যাগুলা সমাধানের ক্ষেত্রে আমি জানি না দুর্বলতা বা ব্যর্থতা বলবো কিনা কাদের, সেটা নিশ্চয়ই সরকার দেখবেন।
এবং সেখানে কি আমাদের মিশনগুলার ব্যর্থতা আছে কি না, কিংবা আমাদের কমিউনিটির কোনো ব্যর্থতা আছে কি না, কিংবা আমাদের নিজেদের প্রবাসীদের কোনো ব্যর্থতা আছে কি না। হ্যাঁ, নানান জায়গা থেকে নানান দোষারোপ হচ্ছে প্রবাসীদেরকে দেওয়া হয়। আমরা তো জানি না সেটা সরকার নিজস্ব মেকানিজম দিয়ে হচ্ছে দেখবেন ইনশাআল্লাহ। কিন্তু মনে করি সেই সমস্যা অচিরেই দূরীভূত হবে এবং সেটা আশা করে প্রবাসীরা। বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে প্রবাসীদের চাকরি থাকছে না। তো তাদের চাকরি না থাকার কারণটা কি? কেন চাকরি না থাকার এই প্রবণতাটা? চাকরি থাকছে না সেটা মূলত আমাদের প্রবাসী, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে 13 থেকে 15 লক্ষ প্রবাসী বসবাস করেন। তো অধিকাংশেরই চাকরি কিন্তু থাকেন। কেন জানেন? আমাদের প্রবাসীরা ম্যাক্সিমাম শ্রমিকরা হচ্ছেন কনস্ট্রাকশন লাইনে কিংবা বড় বড় কোম্পানিতে ওনারা থাকেন, তো অধিকাংশ কিন্তু থাকেন। কিছু সংখ্যক আছেন যিনারা হচ্ছেন দক্ষ, ওই নিজেরও যে দক্ষতা সেটা অর্জন করে না গিয়ে হচ্ছেন ওনারা রিলেটিভ বা আত্মীয়-স্বজনের মাধ্যমে যান, কিংবা কারো প্রলোভনে গিয়ে যান। গিয়ে যে কাজে যান সে কাজে উনি তো দক্ষতা অর্জন করে যাননি, তো উনি ওই কাজটাও হয়তো ওনার পছন্দ না। তো ভিন্ন কাজের জন্য কিংবা উনি আরও বেশি ইনকাম করার জন্য হয়তো লোভে পড়ে বা কারো প্ররোচনায় পড়ে উনি হচ্ছেন যেটা নিয়মিত কাজ সেখান থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসেন। তো নতুন কিছু শেখার সে সুযোগটা উনি ওখানে হয় পান না, না হয় চেষ্টা করেন না, কিংবা সে সময়টা হয়তো অতি অল্প সময়ে উনি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার একটা স্বপ্ন হয়তো লালন করেন, সেজন্য অনেকে চাকরিচ্যুত থাকেন। কিন্তু এক্ষেত্রে যে পদক্ষেপের কথা সেটা আমাদের সরকার তো বলছেন আমাদের দেশে করছেন কর্মসংস্থানের জন্য নানান পদক্ষেপ। প্রবাসী কার্ড দিলে পরে প্রবাসীরা কি কি সুযোগ সুবিধা পাবে বলে আপনার মনে হয়? আদৌ কি কোনো পরিবর্তন আসবে? সরকার যে উদ্যোগ নিলেন যে প্রবাসী কার্ড দিবেন, তো আমি আশা রাখি এই অর্থে যে সেই কার্ডের যে সুযোগগুলা সেটা বাস্তবে প্রবাসীরা পাবেন, এবং সে কার্ড যাতে মুখের আশ্বাসের কার্ড না হয়। হ্যাঁ, যে আমি শুধু কার্ড দিয়ে যাবো, সে কার্ডের কোনো বাস্তবতা নেই, কিংবা কার্ডের যে সুবিধাগুলা মূলত, কারণ ইতিপূর্বে দেখা গেল প্রবাসীদেরকে সবাই আশ্বাস দিয়ে গেছেন। বাস্তবতা বলতে এই যে যেমন ধরুন সম্মানের কথাই যদি বলি, প্রবাসীরা এয়ারপোর্টগুলোতে দেখা যায় আমাদের প্রবাসীরা কিন্তু নানান ধরনের হেনস্থার শিকার হয়। তো এবং আমাদের প্রবাসীদের যে মূল সমস্যাগুলো, যেমন ধরুন আমাদের আসা যাওয়ার যে একটা অনেক প্রবাসী আসতে পারেন না শুধুমাত্র টিকিটের অতি চড়া মূল্যর কারণে। তো এগুলার পিছনে নাকি সিন্ডিকেটের হাত আছে, নানান এরকম সূত্র থেকে তথ্যগুলো পাওয়া যায়। তো এসব বিষয়গুলা ওনারা হস্তক্ষেপ করবেন কিংবা দেখবেন। যত ধরনের সমস্যা লাঘব করা যায় প্রবাসীদের, এটা সবাই বলে আমরা লাঘব করব, কিন্তু মূলত দেখা যায় যে লাউ সে কদু। কেউ প্রবাসীদের জন্য বাস্তবে কিছু করে না, শুধু আশ্বাস দেয়। প্রবাসীদের এবং বর্তমানে ভোটের একটা অধিকার, অনেক প্রবাসী এখন ভোটে হচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, কিন্তু ভোটগুলো তো নিয়েছেন রাজনীতিবিদরা, সরকারও গঠন করেছেন, কিন্তু আসলে কি কিছু করছেন কিনা আমরা এই বর্তমান সরকারকে আমি এজন্য এখনো দোষ দিতে পারবো না, যেহেতু ওনারা কেবলমাত্র সরকার গঠন করেছেন। তো আমরা খুব দ্রুত প্রবাসীদের জন্য বাস্তব ভিত্তিতে কিছু করছেন এটা আমরা দেখতে চাই। প্রবাসী কার্ড শুধু কার্ড হিসেবে থাকলে হবে না, বা প্রকাশ করলে বা প্রচার করলে হবে না। প্রকৃত ক্ষেত্রে যারা এটার জন্য প্রযোজ্য ব্যক্তি, এমন যাতে না হয় যে ওনাদের পরিচিতদেরকে দেওয়া হয়, সমগ্র মানে প্রবাসী যারা আছেন সমস্ত প্রবাসীদেরকে যাতে এটা দেওয়া হয় এবং এটার বাস্তবতা যাতে ওনারা পান। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে নাহিদা বৃষ্টি এবং জামিল লিমন দুজন হচ্ছে মারা গেলেন, তাদেরকে খুন করা হলো। তারপর মধ্যপ্রাচ্যে আমরা দেখলাম যে এক ভাই আরেক ভাইকে খুন করে বাসায় ভিডিও কল দিয়েছেন এবং তারপর বলছেন যে মেরে ফেলেছে। এই যে বিদেশের জীবনে প্রবাসীরা যে একটা অনিরাপত্তায় থাকছে, তাদের জীবন ঝুঁকির মুখে, হ্যাঁ, বহিরাগত দেশ থেকে আসা মানুষরা হুটহাট খুন করে ফেলছেন, যেখানে সেখানে মরদেহ পাওয়া যাচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলেন? প্রবাসী হিসেবে কতটুকু নিরাপত্তা পাচ্ছেন আপনারা, এবং সরকার বলেন, দূতাবাস বলেন এবং ওই দেশের সরকার বলেন, তারা কতটুকু দায় নিচ্ছে? খুব সুন্দর প্রশ্ন। ওই দেশ তো যথেষ্ট প্রাণ চেষ্টা করছেন যে ওইখানকার বিশেষ করে প্রবাসীদের, ওই দেশের যে লোকাল মানুষগুলো আছেন ওনারা তো অনেক হাইলি এডুকেটেড, ওনারা অনেক ভদ্র, ওনারা অনেক অনেক পজিটিভ মানুষ। বাট আমরা যারা প্রবাসীরা, আমাদের সরকারের অবহেলা বলবো, আমরা নিজেদের অবহেলা বলবো, আমরা অনেকটা মানসিক কিছু কিছু মানুষ, সবাই না,
আমাদের অল্প কিছু মানুষ যারা মানসিকভাবে আমরা অসুস্থ বলতে পারি আমরা, তারা হচ্ছে কিছু অপরাধের সাথে জড়িত হয়ে যান। এক্ষেত্রে আমাদের কাউন্সিলিংয়ের দরকার আছে। এটা সরকার এবং মিশন গলা খুব উদ্যোগ নিলে এবং কমিউনিটিকে সাথে নিয়ে, কিন্তু ওইখানকার সরকার দেখবেন কিছুদিন আপনি যদি ফলো করেন, ওখানে পজিটিভ স্পিরিট নামে প্রশাসন নানান প্রোগ্রাম করে বেড়াচ্ছেন। এটা শুধুমাত্র করছেন কেন? যাতে প্রবাসীরা এই সমস্ত অপরাধ থেকে দূরে থাকেন, না করতে পারেন এবং ভালোভাবে চলতে পারেন। পজিটিভ স্পিরিট সবার মাঝে ভালোবাসা বিলাচ্ছেন ওনারা। ওই সরকার দুবাই পুলিশ এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছেন, সেটা হচ্ছে পজিটিভ স্পিরিট ছড়াচ্ছেন, যে প্রবাসীদেরকে কীভাবে মুক্ত রাখা যায়, অপরাধ মুক্ত রাখা যায়। বিশেষ করে মাদক, তারপরে অপরাধ, খুন খারাপি, বিশৃঙ্খলা, মারামারি, এই যে যত অরাজকতা আছে, ওরা আমাদের প্রবাসীদের মধ্যে, আমাদের বাংলাদেশিদের মধ্যে কিছুটা প্রবণতা দেখা যায় অপরাধের। অন্যদের ক্ষেত্রে এটা চোখে কম পড়ে, বাট আমাদের চোখে বেশি পড়ে এবং অন্যদের চোখেও বেশি পড়ে, বা অন্যদের নানান প্রচারণার কারণে হচ্ছে এটা স্পিড হয়ে যায়, ছড়িয়ে যায়। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, সেটা হচ্ছে যে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ, এটা প্রবাস জীবনে কতটা প্রভাব ফেলছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে? কিছুদিন আগে 2জন বাংলাদেশি নিহতও হয়েছেন এই যুদ্ধের কারণে। এ সম্পর্কে যদি কিছু বলতেন। বর্তমান বসবাস করছি আমাদের আলহামদুলিল্লাহ, ওনারা এই যে ইউএই সরকার এটা এত সুন্দর করে ম্যানেজ করছেন, এটা কেউ বুঝতেই পারছেন না ওখানে যুদ্ধ হচ্ছে। ওখানে যারা বসবাস করছেন এটা বুঝতেই পারছেন না যে ওখানে যুদ্ধ হচ্ছে। ওরা এত সুন্দর করে এটাকে টেক কেয়ার করছেন, ওনারা প্রোটেক্ট করছেন প্রবাসীদেরকে এবং নিজেদের দেশের নাগরিকদেরকে। বাট বহির্বিশ্ব থেকে আমরা যা দেখতে পাচ্ছি, অনেক টেনশন মনে হচ্ছে, ফ্যামিলিরা অনেক টেনশনে আছেন। তো আশা করে যেটা ব্যবসার বা না জীবনযাত্রার বলছেন, জীবনযাত্রা খুব সুন্দর আছে। হয়তো কিছু কিছু ক্ষেত্রে অনেকে শেয়ার করেন দেশের প্রবাসে বা ফ্যামিলির কাছে যে একটু সমস্যা হচ্ছে, যেহেতু ব্যবসা বহির্বিশ্বের সাথে কানেকশন বা ব্যবসার একটা সুসম্পর্ক, এটা হচ্ছে কিছুটা হয়তো ব্যাহত হচ্ছে। কিন্তু ভিতরের জীবনমান যেটা দৈনন্দিন যে চলাফেরা, ওটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে। মারা গেলে পরে দেশে লাশ নিয়ে আসা, জি, এটা খুব সুন্দর প্রশ্ন। আমি বাংলাদেশ প্রবাস ক্লাবের প্রেসিডেন্ট, আমি এবং আমার মতো এরকম হাজারো সংগঠন আছে। এদের কাজ যেমন নাকি আমাদের চট্টগ্রামের একটা হাটজারি সমিতি, ওনারা এবং এরকম অনেক সমিতি আছে, ওনারা নিজেরা উদ্যোগ নেন। কারণ এটা অনেক বেশি কস্টলি। এটা একটা লাশ আমরা জানি এটার অনেকগুলো ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, কারণ ওখানকার প্রশাসনের সিস্টেমগুলো অনেক বেশি হচ্ছে খুব সুন্দর। ওই সমস্ত ডকুমেন্টগুলো সবাই বুঝেনও না, কোথায় যেতে হয়, কোন ডিপার্টমেন্টের কি ডকুমেন্ট রেডি করতে হয়। এবং কনসুলেট কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আগের চেয়ে অনেক বেশি সহনশীল হয়ে গেছেন। ওনারা অনেক সহযোগীমূলক কাজ করেন, অনেক সহযোগিতা করেন, ধন্যবাদ দিতে হয় কনসুলেটকে এবং দূতাবাসকে। আর টাকাটা শুধু অনেক ক্ষেত্রে দেখা যায় কি টাকাটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ আমাদের ফান্ড শেষ হয়ে যায়। কনসুলেটের কিছু ফান্ড আছে, দূতাবাসের কিছু ফান্ড আছে সরকারিভাবে, ওগুলো শেষ হয়ে যায়। কিন্তু এত বেশি লাশ হচ্ছে ইদানিং আমাদের প্রবাসীরা টেনশন থেকে থাকার কারণে স্ট্রোকের রোগী, হার্ট অ্যাটাকের রোগী, অনেক রোগী প্রবাসী মৃত্যুবরণ করেন। ওনারা দেশে আসতে পারেন না, বা ওনাদেরকে পাঠানোর মতো কেউ থাকেন না, আত্মীয় স্বজনও নিয়ে আসতে পারেন না। ওনাদের ক্ষেত্রে আমরা কমিউনিটির অনেক সহযোগিতা করি, কিন্তু সরকারের উচিত আরও বেশি ফান্ডের বা টাকার পরিমাণটা আরও বাড়ানো এবং হচ্ছে আরও বেশি এটার ভিন্নভাবে দেখা। এটা একটা সেপারেট এটা একটা বড় ইস্যু, যে একটা লাশ সে বিদেশের মাটিতে মারা গেলেন, উনি দেশের মাটিটুকু পর্যন্ত ওনার নসিব হইল না। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা বেশি চেষ্টা করি, কিন্তু হাজারো হইলেও আমরা তো কতটুকু চেষ্টা করতে পারি। সরকারিভাবে যদি এটাকে ভালোভাবে উদ্যোগ না নেয় বা মিশনগুলো আরও বেশি অ্যাক্টিভ না হয়, এবং আমাদের সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে এক্ষেত্রে, যাতে আরও সহজভাবে আমাদের লাশ অন্তপক্ষে বিদেশের মাটিতে পড়ে না থাকে। আমার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে নতুন প্রজন্মে যারা হচ্ছে প্রবাসে যেতে চাচ্ছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান। হ্যাঁ, এটা আমি বলবো যদি সম্ভব হয় দেশে কিছু করেন, ব্যবসা পাতি কিছু একটা। আর যদি খুব যেতে ইচ্ছা করেন তাহলে নিজেকে দক্ষ করেন। আপনার মধ্যে যে স্কিলটা আছে সেই স্কিলটা ডেভেলপ করেন। যে পড়াশোনা আছে সে পড়াশোনাটা আরও বেশি খোরধার করেন। তারপরে স্কিল ডেভেলপ করে যখন দেখবেন আপনি প্রতিযোগিতামূলক একটা স্কিল আপনার মধ্যে নিয়ে আসছেন, সেটা 200-র উপরে দেশের মানুষের সাথে আপনি প্রতিযোগিতায় 1 নম্বর হতে পারবেন কিংবা এগিয়ে থাকতে পারবেন, তাহলে আমি বলবো প্রবাস জীবনে যাবেন। তখন দেশ না শুধু আপনি, দেশ এবং সারা বিশ্বের মধ্যে আপনি অনন্য হয়ে থাকবেন ইনশাআল্লাহ।
ধন্যবাদ ভাই আপনাকে। প্রবাস এবং প্রবাসীদের নিয়ে আমরা অনেকক্ষণ কথা বললাম এবং এই যে সুন্দর সুন্দর কথাগুলো আপনি বললেন সবকিছুর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে এই ছিল আমাদের প্রবাস কথায়। প্রবাস এবং প্রবাসীদের নিয়ে আরো তথ্য জানতে সঙ্গেই থাকুন ঢাকা জার্নালের।